মেয়েদের পায়ে পায়ে দোষ হয়। শ্বশুর বাড়িতে থাকলে বাপের বাড়িতে গেলে প্রবলেম, আবার বাপের বাড়ি থেকে অন্য কোথাও গেলে প্রবলেম, শ্বশুর বাড়ি থেকে অন্য কোথাও গেলে প্রবলেম। মানে বিয়ের পর তুমি যা কিছুই করো, একটা মেয়ে বা ঘরের যখন তুমি বউ হয়ে যাবে তখন শ্বশুর বাড়ি বাপের বাড়ি সমস্ত কিছুতেই প্রবলেম, সমস্ত লোকের প্রবলেম। বিয়ের আগে মা বলে আমার কাছে কিছু করবি না, যা করবি স্বামীর ঘরে গিয়ে করবি। স্বামীর ঘরে এসে শ্বশুর বাড়ির লোক বলে যে যা কিছু করে এসছো মায়ের কাছে করে এসছো, এখন শ্বশুর বাড়ি বিয়ে হয়ে গেছে, এখন আর ওটি চলবে না। এই হচ্ছে আমাদের মেয়েদের জীবন। হ্যালো এভরিওয়ান, আমি মঞ্জু। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো যেরকম জীবনযাত্রার মধ্যে দিয়ে যাচ্ছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। 4 বছর যে কথাগুলো বললাম সেই কথাগুলো একদমই ঠিক। 4 বছর 3 মাস আমার বাপের বাড়ির সাথে কোনো রকম যোগাযোগ ছিল না। তার কারণ হচ্ছে আমার মা আর বোন কখনোই আমায় মেনে নেবে না। এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো রকম যোগাযোগ নেই। তবে হ্যাঁ, আমার মেয়েটা যখন আমার পেটে ছিল, যখন আমি প্রেগনেন্ট ছিলাম, তখন থেকে বাবার সাথে তো বিয়ের পর থেকেই যোগাযোগ ছিল। মা বারণ করতো, তাই বাবা যোগাযোগ করতো না সেরকমভাবে, নাহলে কথা হতো মাঝে মধ্যে। বাট মেয়ে হওয়ার পর থেকে মা বাবা সবার সাথেই কথা হয়, ফোন করে, আজও পর্যন্ত রেগুলার কথা হয়। বা বাকি যে আরও রিলেটিভ আছে মামার বাড়ি, আমার 6টা মামা মামি, সবার সাথেই কথা হয়। জানো তো, মামিরা এখন প্রচণ্ড পরিমাণে আসতে বলে, কিন্তু বর একদম যেতে দেয় না, কোনোভাবে রাজি হয় না। কত যে যেতে ইচ্ছা হয়, কোথাও তো যাওয়ার নেই। মানে 4 বছর, আর বিয়ের আগে আমি 1 বছর কলকাতায় এসেছি, তো 5 বছর 3 মাস আমি কলকাতায় আছি। 5 বছর 3 মাসে আমি কোথাও যাইনি কোনো দিন। মানে বিয়ের আগে 1 বছর কাজ করেছি, বাড়ি যেতাম আর কলকাতায় থাকতাম সেক্টর 5-এ। আর বিয়ের পর পুরো নিজের স্বামীর সাথে 4 বছর 3 মাস আছি। মানে এখন তো তবু যাওয়ার জায়গা হয়েছে, তো তাও বর একদম রাজি হতে চায় না। বলে যে তোমার আসল জিনিস হচ্ছে তোমার মায়ের সাথে সম্পর্ক, তোমার মায়ের সাথেই যখন সম্পর্ক নেই তাহলে তুমি কেন মামার বাড়ি যাবে। আমার নিজের মামার ছেলের বিয়ে লেগেছে আষাঢ় মাসে, নিমন্ত্রণও করেছে, জানি না কি হবে, যেতে দেবে নাকি। তারপর মামার বাড়িতে অনুষ্ঠানও আছে, মনসা পুজো আছে, বিশাল বড় করে হয়। আর আমার বাড়ি থেকে মামার বাড়ি 10 মিনিটের দূরত্ব, জানি না কি হবে। সব মিলিয়ে মনটা খুব খারাপ, অনেক চিন্তায় আছি। আগের দিন রাতে ঘুমোতে পারিনি ঠিকঠাক। তারপরও সংসারের সমস্ত কাজকর্ম সব কিছু তো সামলাতে হবে নিজে হাতেই। তো ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিয়েছি। আজকে বেশি কিছু সেরকম রান্না করব না। পটল আলু পেঁয়াজ ভেজেছি, নর্মাল যেরকম লম্বা লম্বা ভাজি ওরকম ভাজিনি, ভাজির মতো করে ছোট ছোট কুচি করে নিয়েছি, দিয়ে পটল আলু পেঁয়াজ ভেজেছি। আর করব হচ্ছে বরবটি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল, আর করব হচ্ছে মসুরির ডাল। আর কিছু সেরকম করব না, কারণ আজকে ঘরে অনেক কাজকর্ম করছে। যেরকম হচ্ছে মেয়ে তো প্রায় যতই আমরা সাবধানে রাখি না কেন, বাচ্চা ও তো আর কিছু করবে পটি করবে বলে করতে পারে না। তো যতই হোক মানে 1-2 বার করে বিছানায় ঠিক হিসি হয়ে যাচ্ছে বা গড়িয়ে আসছে, হয়তো বিছানা ভিজে যাচ্ছে। তো আজকে সেই জন্য ঠিক করেছি যে অনেক দিন পর বৃষ্টি হওয়ার পর রোদ বেরিয়েছে, তো আজকে তোষকটা যে গদিটা আছে সেটা আজকে রোদে দেবো। তো সেই জন্য আর বেশি কিছু করছি না। বর রাজিও হয়ে গেছে, বর নিজে থেকে বলল, তো ও নিজেই গদিটা তুলে, আমি আর বর নিজে ধরে গদিটা ছাদে দিয়ে এসেছিলাম। এখন 2 ঘন্টা রোদ খাইয়ে নিয়ে তারপর আবার গদিটা পেতে দেবো। খাটটা পুরো ফাঁকা হয়ে গেছে, খাটে না হলে তো সমস্ত জিনিসপত্র থাকে, সেই জন্য। তো এদিকে রান্নাটা করব। রান্নার জন্য কি কি মশলা দেখো, আদা সর্ষে বাটা দিয়েছি, আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন এই দিয়েছি। আর যখন ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিয়ে তারপর বরবটি আলুটা দিয়ে দিয়েছিলাম। এই রান্নাটা আমার মা খুব ভালো করতো, ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ঝাল, বরবটি আলু পেঁয়াজ দিয়ে ঝাল। খেয়ে দেখো, মুসুর ডাল, বরবটি আলু পেঁয়াজ দিয়ে ঝাল, পটল আলু পেঁয়াজ ভাজা, হালকা পাতলার মধ্যে গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর শরীরের জন্যও ভালো। আর এই শীত মানে গরমে পটল, ভেন্ডি, উচ্ছে, বরবটি ছাড়া তো আর কিছু নেই যে নানা রকম সবজির সম্ভার থাকবে। তো যেরকম করেই হোক মানে দিন তো তোমায় খেয়ে তো বাঁচতে হবে কোনো রকমে। তো কথা বলতে বলতে তরকারিটা হয়ে গেছে, এরপর ঘরে চলে আসব। দিয়ে এসে প্রথমে বেডটা ঠিক করে নেব, তোষকটা পাতবো, তারপর বিছানা আমি মেয়েকে ধরবো, বরই সমস্ত কিছু করবে এগুলো আস্তে আস্তে। তারপর চান করে খেয়ে খাবার নিয়ে যেই ছিল ঘরে খেয়ে যায়নি,
এই যে গদিটা খুবই হালকা, তাই একার জন্য মানে কোনো রকম প্রবলেম হবে না। আর খাটটা নেওয়ার সময় শুধু এই গদিটাই দিয়েছিল। আর যেহেতু আমাদের বাড়ি থেকে কোনো রকম জিনিসপত্রই কিছু নিইনি, তো সেই জন্য আমাদের কাছে আর কিছু ছিলও না, আর কোনো কিছু প্রয়োজন হয়ও না। তো চান করতে যাওয়ার আগে এই যে কাচাকুচিগুলো করেছিলাম মেয়ের সব, তো সেই সমস্ত কাচাকুচিগুলো গুছিয়ে নিচ্ছি। যেহেতু রোদের জোর আছে, সমস্ত কিছু শুকিয়ে গেছে। সব সময় চেষ্টা করি চান করার আগে যতটা বেশি সম্ভব কাজ করে এগিয়ে রাখার। চান করার পর মানে যেটুকুই করি সেটুকু করতেই ঘেমে যাই। তারপরে মেয়েকে চান করাবো, ওকে খাওয়াবো, ও ঘুমোলে তারপর আমি স্নান করতে যাব, বরের টিফিন রেডি করবো, এই সমস্ত কিছু। কি পুরো খাটটা চষছিস তো? নিজের বিছানা করে দিয়েছি সুন্দর করে, চারদিকে বালিশ দিয়ে দিয়েছি। ভালো লাগছে না? ভালো লাগছে না? ছাড়। কত বদমাইশি হয়েছিস তুই, দেখছিস? চান টান করে ঠাকুরকে দিয়ে এখন খেতে বসে গেছি। তো কোনো রকমে খেয়ে নেবো তাড়াতাড়ি করে, কারণ মেয়ে ঘুমোচ্ছে, চুলও আঁচ যায়নি, সিঁদুরও পরিনি। বিয়ের পর একটা মেয়ের কি উচিত যে চান করে প্রথম সিঁদুর ঠেকানো। আমার তো সেইটুকুও সময় হয় না একা একা। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। এরপরে এবার দুপুরবেলার পর বর থাকে না, মেয়েকে নিয়েই সারাদিন বসে থাকি। রাতে আবার 8টা সাড়ে 8টা নাগাদ তখন বর আসে, তো সেই জন্য আর ভিডিও কন্টিনিউ করি না। যাই হোক, খাওয়া দাওয়া করে নিচ্ছি, এরপর মেয়েকে দেখতে হবে। ভিডিওটাও আজকে এইখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট